হ্যালো, শোনা যাচ্ছে? ওকে। সবাই শোনা যাচ্ছে না? ওকে, আমরা শুরু করি। আহ, আপনাদের আরেকটা ডে নেওয়ার ব্যাপারে বলা হচ্ছিল। তো সবাই আরেকটা দিন কি দিতে পারবেন? 3 days in a week দেওয়া যায় কিনা? কি বলেন? সপ্তাহে 3 দিন? তাহলে হয়তো মানে উইদিন 3 দিন হলে 6 দিন হলে মোটামুটি আর হয়তো বেশি দিন লাগতো না, হয়তো এই মাস আর কিছুদিন লাগবে আর কি। এ মাসে কাভার হয়ে যেতে পারে। স্যার আমি দিতে পারবো, আমার প্রবলেম নাই। অন্যদের ঠিক তো। ওকে, তাহলে সবাই একটু গ্রুপে একটু নক দিন যে কি একটা কমন ডে তো লাগবে যেটাতে সবাই আসলে দিতে পারবে, সেই হিসাবে আমরা একটা দিন নিব আর কি। ওকে, আমরা শুরু করি। আমরা আসলে আজকে যেটা দেখতে চেয়েছিলাম সেটা হলো থার্ড মডিউলের আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড বিস্তারিত জিনিসপত্র। তো আমরা শেয়ারটা দিচ্ছি। আমরা আজকে দেখব যে আসলে কিভাবে একটা অ্যাক্টিভিটি ডোমেইন কন্ট্রোলার আমরা করতে পারি আসলে, হ্যাঁ। তো ওকে, অর্থাৎ কিনা আমরা একটা মেশিনকে আসলে ফ্রেশলি একদম একদম ইনস্টলেশনের পর থেকে শুরু করে আমরা মেশিনটাকে আমরা একটা ডোমেইন কন্ট্রোলারে ডোমেইন সবাই দেখা যাচ্ছে? শেয়ারটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা আমাদের এই মেশিনটাতে আমরা যখন চালু করব তখন আমরা দেখব যে আসলে এই মেশিনটা একদম ফ্রেশলি ইনস্টলড একটা মেশিন। তো সবগুলো মেশিনই সেরকম ভাবে আমরা আসলে তৈরি করব ফ্রেশ। তো আমরা যদি এই মেশিনটাতে কানেক্ট করি, আমরা আগেই কয়েকটা জিনিস দেখে নিই। আমরা অ্যাজ ইউজুয়াল কি করেছি, আমাদের ব্রিজ এক্সটার্নাল সুইচের সাথে এটাকে কানেক্ট করে দিয়েছি। এবং এটা একটা মেশিন উইন্ডোজ সার্ভার 2016 আপনারা জানেন গুই ইনস্টল করে চলে আসলে তখন এইভাবে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলে। তো
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ইউজার নেম পাসওয়ার্ডের স্ক্রিনটা। তো এখান থেকে জাস্ট আমরা অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ডটা দিব আমরা এখানে। এখানে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটরের প্রোফাইলটা ওপেন হচ্ছে। এই মেশিনটাকে আমরা আসলে ডোমেইন কন্ট্রোলার হিসেবে কনফিগার করব। তো যে মেশিনে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইনস্টল থাকে এবং কনফিগার করা থাকে তাকে আমরা আসলে ডোমেইন কন্ট্রোলার বলবো। তো এটা এই মেশিনটা অ্যাকচুয়ালি কি আইপি নিয়েছে সেটা আমাদের দেখাটা গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো মেশিনই যখন প্রথম ইনস্টল হয়ে আসে সেটা অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি থাকে। তো আমরা সেটা বাদ দিয়ে আমরা স্ট্যাটিক আমরা আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে ঢুকে যাই। আমরা ইথারনেট কার্ডের প্রপার্টিজে চলে যাব আইপিটাকে স্ট্যাটিক করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো আমাদের ডোমেইন কন্ট্রোলার আইপি আমরা কখনো ডায়নামিক করব না। তো আমরা ইথারনেটের প্রপার্টিজে চলে যাই। আমরা দেখেন নরমালি যদি আমরা সিএমডি দিয়ে ঢুকি এবং আইপি কনফিগ দিই আমরা দেখতে পাবো দেখতে পাবো 16 আইপি সে পেয়েছে, বাট আলটিমেটলি এটা ডিএসসিপি সার্ভারের কাছ থেকে। হ্যাঁ, সো আমরা এই জন্য এই আইপিটাকে আমরা ডায়নামিক করব না, আমরা স্ট্যাটিক করে দিব।
গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য আমাদের অবশ্যই গেটওয়ে লাগবে। আমাদের এখানে গেটওয়ে 88.1, অন্য কিছু হতে পারে। এবং এই ডিএনএসটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ আমরা এই মেশিনেই একটা ডিএনএস করব বিধায় আমরা আমাদের এখানে কিন্তু নিজের আইপিটাকে ডিএনএস হিসেবে দিলাম, এবং আমরা এরপরে ইন্টারনেটের কোনো একটা গুগল সার্ভার আইপি বা এরকম কোনো আইপিকে আমরা দিতে পারি অ্যাজ এ সেকেন্ডারি ডিএনএস সার্ভার। সো আমরা জাস্ট ক্লোজ করে দিচ্ছি এখন, এবং ডিটেইলে গিয়ে আমরা 16। সো এটা একটা ব্যাপার, এবং আমরা এখানে একটা রিফ্রেশ দিব দেখার জন্য যে এখানে আমাদের আইপিটা দেখাচ্ছে কিনা। আইপি ভার্সন 6 এনেবল আছে, এটাকে আমরা ডিসেবল করে দিই। সো আমরা আরেকবার চলে যাই আমাদের ইথারনেট কার্ডের প্রপার্টিজে। এমন না যে আইপি ভার্সন 6 আমাদেরকে আসলে করাই লাগবে ডিসেবল, এমন না, বাট আমরা যেহেতু আইপি ভার্সন 4 ইউজ করছি, সো আমরা সেজন্য আইপি ভার্সন 6 কে ডিসেবলই রাখবো। তো ডিসেবল রাখার বিষয়টা জাস্ট আমরা একটা চেক বক্সকে আমরা স্লো রেসপন্ড করছে। জাস্ট আমরা আইপি ভার্সন 6 টাকে উঠাই দিব, এতটুকুই কাজ আমাদের। এবং আমরা আসলে এই মেশিনটাকে একবার রিফ্রেশ দিয়ে নিব এবং দেখব যে শুধুমাত্র আইপি ভার্সন 4 দেখাচ্ছে। এবং আমরা আসলে আমাদের মেশিনের নামটাকে চেঞ্জ করে নিব, ধরে নিই আমরা বলবো যে AD-SRV01, বা আমরা যদি বলি এভাবে আমরা বলতে পারি মেশিনটাকে। ওকে, একটা মিনিংফুল নেম দিতে হবে আমাদেরকে। আমরা রিস্টার্ট দিয়ে দিব মেশিনটাকে আরেকবার।
তো আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাই। আমরা টাইম জোনটাকে চেঞ্জ করে ফেলবো। মোটামুটি আমাদের হাউসকিপিং শেষ। এখন আমরা রোলস এন্ড ফিচার্স থেকে আমরা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেসটাকে ইনস্টল করব। অ্যাড ফিচার্স নেক্সট। আমাদের ফিচারে আসলে অলরেডি গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট ইনক্লুড করা, সো আমাদের দরকার নাই আর কিছু সিলেক্ট করার, এবং জাস্ট আমরা ইনস্টলে হিট করব। তো এটা ইনস্টল হোক, তারপর আমরা কাজ করব।
তো আমরা এখানে প্রমোট দিস সার্ভার টু ডোমেইন কন্ট্রোলার করব। তো এখানে দেখেন বলা আছে যে আমরা কি একটা কোনো ডোমেইন কন্ট্রোলার এক্সিস্টিং ডোমেইনে আমরা করতে চাচ্ছি কিনা। তো আমাদের তো কোনো ডোমেইন নাই, কোনো কিছু নাই, সো আমরা আসলে আমাদের এটা চয়েস হবে না, এবং আমাদের নতুন ডোমেইনও আমরা করছি না আসলে এক্সিস্টিং ফরেস্টে, বিকজ আমাদের ফরেস্টই নাই। সো আমরা আসলে নতুন একটা ফরেস্ট তৈরি করছি এবং সেই ফরেস্টের একটা রুট ডোমেইন তৈরি করছি। আমরা ধরেন সেই রুট ডোমেইনটার নাম দিলাম abc.local। তো এরকম নাম কেন দিলাম? বিকজ এই নেমিং এর মধ্যে ডট সেপারেটেড ব্যাপারটা থাকতে হবে, ডট সেপারেটেড। দেখেন সাম abc.local, a.b ও হইতে পারতো। সো ডোমেইনের নেমের ক্ষেত্রে আমাদেরকে একটা ডট সেপারেশন থাকা লাগবে, এটা একটা শর্ত। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। স্যার এখানে এই ডোমেইন নেমটা হচ্ছে যে আমরা যে ডোমেইন নামটা রেজিস্টার্ড থাকবে সেই নামটাই তো দিব আমরা, তাই না? ডোমেইনটা অ্যাকচুয়ালি আপনার যে ওয়েবসাইট সেই জিনিস না, এটা আচ্ছা, আপনি যে ডোমেইন এই রেজিস্টার করেছেন ইন্টারন্যাশনালি, জি, সেইটা কিন্তু ডিফারেন্ট পারপাজে করেছেন। আচ্ছা, সেটা একটা ওয়েব সার্ভার তৈরি করার জন্য আপনি করেছেন, জি, কিন্তু এইটার পারপাস কিন্তু ইন্টারনাল। সেজন্যই কিন্তু আমি ডট লোকাল দিয়েছি, ডট কম দেই নাই, বা গভ দেই নাই, ওআরজি দেই নাই। তার মানে নরমালি হচ্ছে এরকম আমি হওয়া উচিত। আমি আমার এই বলেন। ডোমেইন ডোমেইন কন্ট্রোলারটাকে যে কোনো নামে আমি আসলে কনফিগার করতে পারবো আসলে। ওই রেজিস্টার্ড কোনো নামের সাথে কোনো রিলেশনের কোনো নাই, ব্যাপার নাই। না, ব্যাপার না। তবে হ্যাঁ, যদি আপনি আপনার কোম্পানির একটা অংশ আপনি এটার সাথে রাখেন, ধরেন রেজিস্টার্ড আপনার নাম হলো abc.com ধরে নিচ্ছি, abc.com রাখেন, তাহলে ইন্টারনালদের পক্ষে এটা আসলে ইজি হচ্ছে, তাই না? না, আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমার এই এক্সচেঞ্জ সার্ভারটা যদি অ্যাড হয় এর সাথে, আর সাথে হ্যাঁ, এক্সচেঞ্জ সার্ভারে যদি ওয়েব মেল সার্ভিসটা যদি আমরা আনতে চাই, সেই ক্ষেত্রে তো রেজিস্টার্ড ডোমেইন নামটা কি লাগবে না? ওটা অ্যাকচুয়ালি ওইটা যেটা থাকে সেটা হলো যে আপনি চাইলে এই লোকাল ডোমেনটাতেও আপনি আপনার ওই নামটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? কিন্তু শুরুতে লোকাল দিয়ে শুরু করলেন, পরে ওই নামটা সিলেক্ট করে দিতে পারেন আলাদাভাবে, এবং এটা এক্সটার্নাল কানেক্টরের মাধ্যমে এটা করা যায় এক্সচেঞ্জ সার্ভারের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যদি লোকালিও রাখেন, আপনি আপনার এক্সটার্নাল কানেক্টরের মাধ্যমে আপনি আপনার ইন্টারনাল যে এডি এর সাথে যুক্ত করতে পারেন আপনার এক্সচেঞ্জ সার্ভারকে, নো ইস্যু। ওই ওই কনফিগারেশন আছে, ওটা করা যায়। সো আমরা ডট লোকাল দিলাম। এখন আমাদের এই নামটা নিয়ে সে সার্চ করবে এবং আমাকে বলবে যে অ্যাক্টিভ ডিরেক্টরির রিস্টোর মোড পাসওয়ার্ড। এটা অনেকটা অ্যাক্টিভ ডিরেক্টরির সেফ মোড। আমরা যদি বলি সেফ মোডে অ্যাকচুয়ালি সবচেয়ে কম সংখ্যক প্রোগ্রাম নিয়ে একটা মেশিন চালু হয়, সেরকম অ্যাক্টিভ ডিরেক্টরি এখানে মোস্ট ভালনারেবল, অর্থাৎ কিনা ডিরেক্টরি সার্ভিসটাই চালু থাকে না ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোডে। ফলে আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড কিছু মেইনটেনেন্সের কাজ এই ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোডে করতে পারেন। দ্যাটস ওয়াই এই রিস্টোর মোডের পাসওয়ার্ডটা প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিফারেন্ট হওয়া উচিত, এবং হার্ড হওয়া উচিত মেইন পাসওয়ার্ডের থেকেও।
তো এখানে আরো কয়েকটা জিনিস আছে, ফরেস্ট ফাংশনাল লেভেল এবং ডোমেইন ফাংশনাল লেভেলের বিষয়ে বলা আছে। অ্যাকচুয়ালি ফাংশনাল লেভেল বলতে গিয়ে যদি আমরা একটা সিনোনিমাস এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, ধরেন কিরকম হইতে পারে যে আমি আপনি যখন আমরা একটা অফিসে ঢুকছি, আমরা অফিসের একটা রোল প্লে করি। আমরা অফিসে বিভিন্ন ধরনের পদে চাকরি করি বা জব করি, কেউ ব্যবসা করি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসাবে রোল প্লে করি। আবার সেই মানুষটাই যখন আমরা বাসায় চলে আসি, আমরা কারোর বাবা হই বা কারো ছেলে হই, কারোর হাজব্যান্ড হই, তো সেম পার্সন, তাই না? তো সেম পার্সন আমরা যখন বাসায় কথা বলি, নিশ্চয়ই আমরা অফিসে যেভাবে কথা বলি সেভাবে কথা বলি না বাসায়, তাই না? কিন্তু আমরা পার্সন কিন্তু সেম। তো ফাংশনাল লেভেলটার কথা চিন্তা করতে গিয়ে, আপনাদেরকে বুঝতে গিয়ে এরকম ভাবেই চিন্তা করতে হবে। এখন দেখেন এখানে ফাংশনাল লেভেল অনেক আছে। দেখেন উইন্ডোজ সার্ভার 2008, 2008 R2, 12, 12 R2, 16, এরকম অনেক ফাংশনাল লেভেল আছে। তো ধরেন আমরা যদি 16-এ বসে ফাংশনাল লেভেল 2008 R2-র কথা বলছি, বা আমরা যদি শুধু 16-এর কথা বলি, ধরেন এখানে শুধু 16 দিলাম ফরেস্ট ফাংশনাল লেভেলে, আমরা কিন্তু ডোমেইন ফাংশনাল লেভেলে এসে শুধুমাত্র 16ই দেখতে পাচ্ছি। আবার যদি এই ফরেস্ট ফাংশনাল লেভেল 2008 দেই, দেখেন কি হয়, ডোমেইন ফাংশনাল লেভেলে 2008 পর্যন্ত আমরা পাচ্ছি। আবার আরেকটা ওয়েতে আমরা যদি এটাকে দেখাই, ফরেস্ট ফাংশনাল লেভেলে 12 দিয়েছি, দেখেন ডোমেইন ফাংশনাল লেভেলে সেই 12 সর্বনিম্ন পর্যায়ে, তার নিচে কিন্তু নাই। অর্থাৎ কিনা ফরেস্ট ফাংশনাল লেভেল আপনি যেই লেভেলে সিলেক্ট করছেন, ডোমেইন ফাংশনাল লেভেলে এসে তাহলে কি ব্যাপারটা এরকম যে আমার ফাংশনাল লেভেল যা থাকবে তার থেকে আপওয়ার্ড পর্যন্ত কাজ করবে? হ্যাঁ, বুঝতে পারি নাই। না, আমি যদি ফাংশনাল লেভেল 2008 করে দেই, 2008 থেকে আমার আপওয়ার্ড পর্যন্ত 16 পর্যন্ত কাজ করবে, এরকম কিছু কি লেভেলটা? কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে আসলে ফাংশনাল লেভেল আপনি যাই দেন না কেন, তার মানে এই না যে আপনার উইন্ডোজ সার্ভার 2016 এর কোনো ফাংশনালিটি কমে যাবে। এটার অর্থ এটা না। এটার অর্থ এইটা যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এনভায়রনমেন্টে কোন সার্ভারটা আপনি ব্যবহার করছেন। কারণ আপনার এনভায়রনমেন্টে যদি আপনি উইন্ডোজ সার্ভার 2008ও থাকে, হ্যাঁ, তখন আপনাকে কিন্তু ফরেস্ট ফাংশনাল লেভেল 16 দিলে হবে না, বিকজ আপনার এনভায়রনমেন্টে উইন্ডোজ সার্ভার 2008 আছে। ওই 2008 এর সাথে কথা বলতে গেলে সার্ভার 2016 এর আপনাকে ফাংশনাল লেভেল 8 রাখা লাগবে। কিন্তু এর মানে এই না যে সার্ভার 2016 এর ফাংশনালিটি কমে গেল, তা না। ওই সার্ভারগুলোর সাথে আপনি যদি কমিউনিকেশন করতে চান, তাহলে 2008 আপনার লাগবে। আর আপনি যদি মনে করেন আপনি ব্র্যান্ড নিউ তৈরি করছেন, সেখানে উইন্ডোজ সার্ভার 2016 ছাড়া আর কিচ্ছু নাই, তাহলে আপনি 16ই দিবেন। বুঝতে পারছেন? আর ধরেন আপনার হয় কি, নর্মালি কোনো একটা অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টে অলরেডি অ্যাক্টিভ ডিরেক্টরি থাকতেই পারে, সেটা 2008-এ থাকতে পারে। তো যখন আপনি সেই এনভায়রনমেন্টে উইন্ডোজ সার্ভার 2016 এর আরেকটা এরকম ডোমেইন কন্ট্রোলার করবেন, তখন অবভিয়াসলি আপনি 16 দিবেন না, 8ই দিবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং আরেকটা বিষয় হলো এই জায়গায়, যে আপনি যদি কখনো এই ফাংশনাল লেভেলকে হায়ার লেভেলে রাখেন, আফটার কনফিগারিং ইউ ক্যান নট গো টু লোয়ার লেভেল। অর্থাৎ এখন যদি আপনি 16 দিয়ে দেন, আপনি কিন্তু কোথাও এইটে আর যেতে পারবেন না। বাট যদি 8 দেন, ধরেন দুইটাই 8 দিচ্ছেন, নো ওয়ারিজ, এই জন্য সার্ভার 2016 এর কোনো ফাংশনালিটি চেঞ্জ হবে না, আপনি কিন্তু পরবর্তীতে 2016 এটাকে আপগ্রেড করতে পারবেন, নো ইস্যু, উইদাউট এনি হ্যাসল। ওকে, সো বেটার আমরা 2008 দিব, এবং এইটা দেখার জন্য যে পরবর্তীতে আমরা এটাকে কিভাবে 16 এ নিতে পারি। ওকে, আমরা 2008 দিলাম।
এবং এখানে দুইটা সার্ভিস এখানে ইনস্টল হবে, একটা হলো ডিএনএস এবং একটা গ্লোবাল ক্যাটালগ। আর একটা সার্ভিস ডাউন হয়ে আছে, এটাকে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার বলে। সো সেই রিড অনলি ডোমেইন কন্ট্রোলার আমরা এখনো করতে পারবো না, বিকজ রিড অনলি করতে হলে আগে রাইটেবল একটা ডোমেইন কন্ট্রোলার তৈরি হতে হবে, সেটাই আমরা আসলে তৈরি করছি। সো রিড অনলি ডোমেইন কন্ট্রোলার পরবর্তী ধাপে আমরা দেখবো আসলে। তো এখানে আমরা দেখেন গ্লোবাল ক্যাটালগ বলা হচ্ছে আরেকটা জিনিসের কথা। আমরা গ্লোবাল ক্যাটালগ বলতে যদি চিন্তা করি এভাবে, যে আমরা যদি একটা রেস্টুরেন্টে যাই এবং সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা ওয়েটারকে জিজ্ঞাসা করি তোমার কি এই আইটেমটা আছে বা এই আইটেমটা আছে, আর 10টা আইটেম আপনি জিজ্ঞাসা করলেন, রাদার দ্যান যদি ওয়েটার আপনাকে একটা কি করে মেনু ধরায় দেয় যে আমাদের এখানে এই জিনিস আছে, তাহলে ওয়েটারকে কিন্তু আপনার বারবার বিরক্ত করা লাগলো না। আপনি ওই মেনুটা দেখে বুঝে যাচ্ছেন যে আসলে এই রেস্টুরেন্টে আপনি কি কি খেতে পারবেন, তাদের কি কি অ্যারেঞ্জমেন্ট আছে। গ্লোবাল ক্যাটালগ সেরকম একটা জিনিস, এবং এইটা এমন না যে আপনি আমি তৈরি করে দিতে পারবো। এই গ্লোবাল ক্যাটালগ আমরা শুধু বলে দিতে পারবো যে এই মেশিনটা গ্লোবাল ক্যাটালগ হবে। এটা ছাড়া আমরা আসলে আর কিছু বলতে পারবো না, বিকজ গ্লোবাল ক্যাটালগ টোটালি ডোমেইন কন্ট্রোলার নিজেই কন্ট্রোল করে। এখানে আমি বলে দিতে পারবো না গ্লোবাল ক্যাটালগে কি কি থাকবে। তবে গ্লোবাল ক্যাটালগে কি কি থাকে এটা আমরা জানবো। ধরেন যে একটা অর্গানাইজেশনে অ্যাক্টিভিটিতে থাউজেন্ডস অফ ইউজার্স আছে। এখন আমি যদি ডেটাবেজে গিয়ে প্রত্যেকটা ইউজার নিয়ে সার্চ দেই, সেটাতে যত বেশি সময় লাগবে, রাদার দ্যান এই গ্লোবাল ক্যাটালগ অর্থাৎ কিনা সেই মেনুর মতন একটা জায়গা যেখানে গিয়ে খুব সহজেই একটা ইউজার আছে কি নাই সেটাকে আমি যাচাই করে ফেলতে পারবো। তাহলে গ্লোবাল ক্যাটালগ এরকম একটা জিনিস, অর্থাৎ কিনা আপনার অর্গানাইজেশনে যখন একটা ইউজার লগ ইন করতে চাইবে, তখন সেই ইউজারটা এই অ্যাক্টিভিটিটা আছে কিনা সেটা জানার খুব কুইক একটা জায়গা, যেটা ডোমেইন কন্ট্রোলার নিজে মেইনটেইন করে। সো এটা একটা ইন্টারেস্টিং থিং। ডোমেইন কন্ট্রোলারে কেউ যদি লগ ইন করতে চায়, সেই জন্য আসলে এটা খুব কাজে লাগে কুইক লগ ইনের জন্য। সো আমরা সেই জন্য গ্লোবাল ক্যাটালগটা দিব, এবং প্রথম যে ডোমেইন কন্ট্রোলার যেটা আমরা তৈরি করছি সেটাতে আসলে কোনো উপায় নাই, এবং আপনি এটাকে কিন্তু ডিসিলেক্টও করতে পারবেন না, বিকজ এটা বাই ডিফল্ট একটা গ্লোবাল ক্যাটালগ হবে। এরপরে আপনার কাছে আমার কাছে সুযোগ আছে যে আমরা গ্লোবাল ক্যাটালগ অন্য কোন মেশিনকে দিব সেটা আমরা চুজ করে দিতে পারি। বাট প্রথম ডোমেইন কন্ট্রোলারকে আমরা আসলে দিতে পারবো না, এই চয়েসের ক্ষমতা আমাদের নাই, বিকজ একটা ডোমেইন কন্ট্রোলকে অবশ্যই গ্লোবাল ক্যাটালগ হইতে হবে। সো অবভিয়াসলি বুঝতেই পারছেন যে এটা যেহেতু প্রথম, তো এটা হইতেই হবে। সো নেক্সট দিয়ে দিলাম। এখন আমাদেরকে ডেলিগেশনের কথা বলছে। ডেলিগেশন আসলে হলো যে আমরা ডট লোকাল নামে কোনো ডোমেইন কোথাও রেজিস্টার্ড না, যেটার কথা একটু আগে বলা হচ্ছিল। সো দ্যাটস ওয়াই আসলে সেখান থেকে কোনো ডেলিগেশন পাওয়ার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই এই ওয়ার্নিংটা দিচ্ছে হুইচ উই ক্যান সেফলি ইগনোর। হ্যাঁ, আমাদের কনফিগারেশনের সাথে এটা আসলে কোনো কনফ্লিক্ট করবে না ইফ উই ইগনোর। সো আমরা নেক্সট দিচ্ছি। এখন আমরা যে নামটা দিয়েছি এবিসি, সেই এবিসি নিয়ে এসে আমাদের এই এনভায়রনমেন্টে একটা সার্চ করবে যে আসলে এই নামে কোনো ডোমেইন কন্ট্রোলার এই এনভায়রনমেন্টে আছে কিনা, এই সাবনেটে অ্যাকচুয়ালি। যদি সে খুঁজে পেত তাহলে সে এখানে একটা জিরো বসাই দিত। ওকে, যেহেতু জিরো বসায় নাই, আমরা বুঝতে পারছি যে এবিসি নামে আর কিছু নাই, এই নামে কোনো ডোমেইন কন্ট্রোলার নাই। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এই ধাপে আসলে বলবে যে কিছু পাথ আমাদেরকে সিলেকশন করে দিতে হবে। এটা নর্মালি সি ড্রাইভ থাকে, বাট প্রোডাকশন এনভায়রনমেন্টে আমরা আদার দেন সি ড্রাইভ দিব, ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ দিব আমরা। সো এটা হলো আমাদের অ্যাক্টিভিটি যে ডেটাবেস, যেটার নাম ntds.dit এক্সটেনশন, যেটা নিয়ে আমরা আরো ভবিষ্যতে কথা বলবো। এবং সেই ডেটাবেসে লেখার জন্য লগ ফাইল থাকে, সেই লগ ফাইল
এবং একটা সিসভল বা সিস্টেম ভলিউম ইনফরমেশন। আমাদের একটা এনভায়রনমেন্টে মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার থাকতে হয়। সো মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার কেন লাগে? বিকজ একটা ডোমেইন কন্ট্রোলার যদি ডাউন থাকে তাহলে আরেকটা ডোমেইন কন্ট্রোলার সেই ডোমেইন কন্ট্রোলারের জায়গা নিবে। তো সেই জন্য আমরা মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার আমরা করব। এবং সেই মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার যদি একটা ডোমেইন কন্ট্রোলারে 10টা ইউজার থাকে, আরেকটা ডোমেইন কন্ট্রোলারে 10টা ইউজার থাকতে হবে। যদি না থাকে তাহলেই সমস্যা, তাই না? তাহলে একজন আরেকজনের পরিপূরক হিসাবে কিভাবে কাজ করবে? তো সেই জন্য এই সিসভল একটা কমন শেয়ার ফোল্ডার হবে বাই ডিফল্ট, যেটার মাধ্যমে যে জায়গা থেকে দুইটা ডোমেইন কন্ট্রোলার একে অন্যের সাথে কমিউনিকেট করে নিজেদেরকে আপডেট করে নিবে। অর্থাৎ একটা ডোমেইন কন্ট্রোলারে যদি 10টা নতুন ইউজার তৈরি হয়, সেটা আরেকটা ডোমেইন কন্ট্রোলারে চলে যাবে। এবং সেকেন্ড যে ডোমেইন কন্ট্রোলার বা যেটাকে অ্যাক্টিভ ডিরেক্টরি ভাষায় এডিশনাল ডোমেইন কন্ট্রোলার বলে, সেই ডোমেইন কন্ট্রোলারে যদি কোনো ইউজার তৈরি করা হয়, প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে চলে আসবে। তাই এই যে প্রাইমারি এবং এডিশনাল, তাদের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ, অর্থাৎ কিনা আমরা সবাই রাজা, উভয় জায়গায় আমরা কিন্তু আমাদের ইউজার গ্রুপ এগুলো তৈরি করতে পারবো। we can create edit objects like user group computer in either of the domain controller, but একে অন্যকে সে এই শেয়ার ফোল্ডার সিসভল ফোল্ডারের মাধ্যমে আপডেট করে নিবে। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফোল্ডার, so which we need to give it a place. তো সেটা নরমালি সি ড্রাইভে থাকে। আমরা বেস্ট প্রোডাকশনের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হলো এটা অন্য ড্রাইভে দেওয়া, তো আমরা সি ড্রাইভে রাখছি। এবং আমাদেরকে এখন একটা সামারাইজ ভিউ দিবে এতক্ষণ আমরা যা যা চুজ করলাম। সো দেখেন, configure the server as the first Active Directory domain controller in a new forest. The new domain name will be abc.local. This is also the name of the new forest. NetBIOS nameটা কি হবে? abc. Forest functional level কি হবে? Domain functional level কি হবে? Additional অপশনের ক্ষেত্রে গ্লোবাল ক্যাটালগ হবে কিনা, আমরা টিক অ্যাকচুয়ালি সে বাই ডিফল্ট টিক দিয়ে রেখেছিল। ডিএনএস সার্ভার হবে কিনা, ডিএনএস ডেলিগেশনে ওয়ার্নিং ছিল, নো ছিল, ডেটাবেস ফোল্ডার পাথ কি হবে, লগ ফাইল পাথ কি হবে, সিসভল ফোল্ডার পাথ কি হবে, সেটা আমরা দেখে নিলাম। ডিএনএস সার্ভার কনফিগার করা হবে এখানে, সেটা বলে দিচ্ছে। এবং সে প্রেফার ডিএনএস সার্ভার হবে। এবং আমরা যে শুরুতে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটরের, সেই পাসওয়ার্ডটা আসলে ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড হবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এগুলা রিচেক করে নেওয়া যে আমরা যা দিতে চেয়েছি সেগুলি কি আসলে আমরা দিতে পেরেছি, কোনো কি ভুল ছিল, সেগুলি আমরা এখানে একটা চেক দিয়ে দিব। সো আমরা বলেছিলাম শুরুর দিকে এই কোর্সের যে উইন্ডোজ সার্ভার নতুন একটা জিনিস এসছে, সেটা হলো যে পাওয়ার শেল। আমরা উইন্ডোজ সার্ভারের মাইক্রোসফটের ভাষায় আমরা যা কিছু সামনে দেখতে পাচ্ছি করতেছি, তা আমি পাওয়ার শেল দিয়েও করতে পারি। তো সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় এই যে কনফিগারেশন করছি আমরা, সেটা পাওয়ার শেল থেকে করতে পারি কিনা। তো দেখেন, এই পর্যায়ে এসে আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, ভিউ স্ক্রিপ্ট। আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাবো যে পাওয়ার শেলের কমান্ডের স্ক্রিপ্ট দেখাচ্ছে। এতক্ষণ আমরা যেগুলি চুজ করেছি সেগুলি যদি চুজ না করে আমরা যদি এই কমান্ডটা চালাই, তাহলে কিন্তু একই কাজ হবে, এত কিছু চুজ করা আমার লাগবে না। তো দেখেন কতটা পাওয়ারফুল জিনিস। এই পাওয়ার শেল। সো আপনারাও যখন ডোমেইন কন্ট্রোলার তৈরি করবেন, তখন আপনারাও আসলে এখানে দেখবেন যে এই ধরনের একটা পাওয়ার শেল কমান্ড চলে এসছে। সো সেটাকে আপনি সেভ করে রাখতে পারেন। ধরেন আমরা সেভ করে দিচ্ছি, ধরেন ডেস্কটপে আমরা সেভ করে দিলাম, এটার নাম যে কোনো কিছু হইতে পারে। আমরা বললাম ডিসি, আমরা এটাকে নাম দিয়ে দিলাম ডিসি স্ক্রিপ্ট। তো আমরা কিন্তু চাইলে এটাকে কপি করে এখানে তো নেক্সট এন্ড ইনস্টল দিলেই হয়ে যাবে আর কি। আমরা চাইলে এখানেও এই কপি করে এটাকে পেস্ট করে দিতে পারি এবং এন্টার দিলে একই কাজ করবে। বুঝতে পারছেন?
তো আমরা চাইলে বিভিন্ন জিনিস এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, লাইক আমার ডোমেন নেম এবিসি হবে না, ধরেন জায়দি হবে, এরকম করতে পারি আমরা। ঠিক আছে, তো যাই হোক, আমরা দেখালাম আসলে যে কিভাবে আমরা এই ভিউ স্ক্রিপ্ট বাটনটার কাজ কি এবং আসলে এইটা দিয়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে কিভাবে দিতে পারি। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। তো ও ভেরিফাই করবে এখন আমার এই এনভায়রনমেন্ট আমরা যেভাবে সাজিয়েছি সেটা আসলে ডোমেন কন্ট্রোলার তৈরি করার জন্য উপযোগী কিনা। যদি সে মনে করে উপযোগী তাহলে আমাদেরকে পাস দেখাবে এবং আমরা ইনস্টল করব, আর যদি মনে করেন না উপযোগী তাহলে আমাদেরকে এখানে আসলে ফেইল দেখাতো। তো আমাদের যেহেতু পাস দেখিয়েছে আমরা ইনস্টল দেব। তো এই জায়গায় রিস্টার্ট হয়েছে মেশিনটা। এই অ্যাপ্লাইং কম্পিউটার সেটিংসটাতে একটু সময় নেয়, কারণ ও ইন্টারনালি অনেক কিছু কনফিগার করছে। এটা হয়ে আসুক, তারপর আমরা কাজ করব। প্রসেস আছে, তো প্রসেসটাই করে নিই। তো আমরা একটু ঢুকে যাই এখানে। তো অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য ডিএনএসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, ডিএনএস যদি প্রপারলি কাজ না করে অ্যাক্টিভ ডিরেক্টরি কিন্তু কাজ করতে পারবে না। তো আমরা এখানে টুলসে গিয়ে সেই ডিএনএস এই প্রথমে যাব দেখার জন্য যে আসলে ডিএনএস আমাদের প্রপারলি কাজ করছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি ক্লিক করে করে যে আসলে মনে হচ্ছে ঠিকই কাজ করছে, তাই না? তো আমরা এখানে ডিএনএস টেস্ট করার একটা টুল আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, এনএস লুকআপ। তো দেখেন লেখা আছে লঞ্চ এনএস লুকআপ। তো আমরা লঞ্চ এনএস লুকআপ দেই। দেখেন এনএস লুকআপ দেওয়াতে আমাদের এনএস লুকআপ একটা এরর থ্রো করতেছে।
দেখেন আননোন দেখাচ্ছে, অথচ এই জায়গাগুলো আননোন দেখানোর কথা না। তো তার মানে ডিএনএস এ কিছু ইস্যু আছে যেগুলো আমাদেরকে রিজলভ করতে হবে। তো এই জন্য প্রথমে আমরা আমাদের লোকাল সার্ভারে যাব এবং সেখান থেকে আইপি অ্যাড্রেস কনফিগারেশনে চলে যাই। দেখেন এখানে নেটওয়ার্ক কথাটা লেখা আছে, এখানে আসলে হওয়া উচিত ছিল abc.local। আমরা চলে যাই আমাদের আইপি ভার্সন 4 এ, দেখবো যে 127.0.0.1 দেওয়া আছে। হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করে আমাদের নিজের আইপিটা দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হলো আমরা আবারও ডিএনএস এ যাব, যেহেতু প্রবলেমটা ডিএনএস রিলেটেড। এবং আমরা একটা রিভার্স লুকআপ জোন তৈরি করব। এবং এখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। আমরা ফরওয়ার্ড লুকআপ জোনে গিয়ে আমরা অ্যাসোসিয়েটেড রেকর্ডটাকে আপডেট করে দিব। রিফ্রেশ করি, আমরা চলে আসছে এখানে। এখন আমরা ক্লিয়ার ক্যাশ করব এবং এনএস লুকআপটাকে আবারও লঞ্চ করব। এবার কিন্তু কোনো এরর দেখায় না। দেখেন এবার কিন্তু সঠিকভাবে রিপ্লাইগুলি এসেছে। এই পর্যায়ে আমরা বলতে পারি যে আসলে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস প্রপারলি কাজ করছে আসলে। তো এই কাজগুলি আমাদেরকে করা লাগবে আসলে, না হলে কিন্তু ডিএনএস প্রপারলি কাজ করবে না। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে আমাদের তো অনেকগুলো সাবনেট, তো যতগুলো সাবনেট ততগুলো সাবনেট এখানে এভাবে অ্যাড করবেন। ধরেন আরেকটা সাবনেট আছে হলো 10.10.10, এভাবে আরেকটা সাবনেট আছে, তো দিবেন অ্যাড করে আরেকটা সাবনেট। আপনার যতগুলো আছে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে অ্যাক্টিভ ডিরেক্টরি ওগুলোকে রেকগনাইজ করবে এবং ওই সাবনেটগুলোর সাথে আসলে কাজ করতে পারবে। তো এই হলো আমাদের একটা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার কিভাবে আমরা কনফিগার করতে পারি সেটা আমরা দেখলাম। এখন এই প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারের একটা এডিশনাল ডোমেইন কন্ট্রোলার কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা একটু দেখব। এটাকে আমরা ক্লোজ করে দিই। আমরা তো জানি প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারের আইপি কত, 16। আমরা আরেকটা মেশিন নিব এবং সেই মেশিনটাকে আমরা দেখবো যে একই সুইচে কানেক্টেড কিনা। হ্যাঁ, এই মেশিনটাতেও আমরা একটা ডোমেইন কন্ট্রোলার করব, কিন্তু এটা হবে একটা স্পেশাল ডোমেইন কন্ট্রোলার
যেটাকে বলে এডিশনাল ডোমেইন কন্ট্রোলার, বা আপনি সেকেন্ডারি বলতে পারেন। কারণ হলো কি, আমাদের ওই প্রাইমারিটা যদি কখনো ডাউন হয়ে যায়, তাহলে এই এডিশনাল ওই প্রাইমারি হিসাবে কাজ করতে পারবে। দেখেন, এটাকেও আমরা একদম ফ্রেশলি দেখাচ্ছি, একদম ফ্রেশ, একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ। তো এখানে একইভাবে আমরা পাসওয়ার্ড দিব। হ্যাঁ, তো যেহেতু এটা এডিশনাল হবে, তো প্রাইমারি থেকে কিছু তথ্য তাকে নিতে হবে। তো আমরা এই জন্য প্রাইমারি কিছু এন্ট্রি এখানে আমাদেরকে প্রথমেই দেওয়া লাগবে। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আইপি অ্যাড্রেসের এন্ট্রি, সেটাই আমরা এখন দিব। এবং এডিশনালের ক্ষেত্রেও এই আইপি অ্যাড্রেসটা স্ট্যাটিক হবে। যেমন এখানে 12 পেয়েছে সে, ওকে আমরা একইভাবে আইপি ভার্সন 6 তুলে দিয়ে আমরা বারো দিব। কিন্তু ইন্টারেস্টিং এনাফ আমরা এখানে কি দিব, কেউ বলতে পারবেন? এইখানে দিব হচ্ছে 88.1 প্রাইমারি ডিএনএস আইপিটা। ওটা 16 ছিল, যাই হোক 16। আপনার আইডিয়াটা ঠিক আছে, 88.16 হবে। এই যে দেখেন আমার প্রাইমারি ডিএনএস এর, এই যে এটা যেহেতু প্রাইমারি অ্যাক্টিভ ডিরেক্টরি এটা, এবং এটার মধ্যে যদি আমরা ঢুকি আমরা দেখতে পাবো এটা 16, এবং দেখেন AD-SRV01 আমরা বলছি। তো বুঝতেই পারছেন কি কেন আমরা দিচ্ছি এটা। এবং তার নিজের আইপিটা আমরা এখানে রাখবো, কারণ তার নিজের এখানেও ডিএনএস আসলে তৈরি করা হবে, আমরা দেখব। সো আমরা আইপি কনফিগারেশন করে ফেললাম। এরপর আমরা চলে যাব নামের এখানে চলে যাব, নাম, বিকজ এটা তো একটা মিনিংফুল নেম থাকা লাগবে। সো ধরেন নাম দিয়ে দিব আমরা কি, এটা না, আমরা মনে করেন এটা দিব এডিশনাল ডোমেইন কন্ট্রোলার, এডিসি
-srv01, হ্যাঁ, এডিশনাল ডোমেইন কন্ট্রোলার আমরা নাম দেব। হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। আমরা একটু পরে রিস্টার্ট দিই, আর কিছু কাজ করে নিই, যেমন আমরা টাইম জোনটা চেঞ্জ করে ফেলি এই ফাঁকে। সো আমরা এবার রিস্টার্ট দিয়ে দেব। আমরা কি এই মেশিনটা ডোমেইনে জয়েন করাবো না মেম্বার সার্ভার হিসাবে? না না, আমরা ডোমেইনে জয়েন করাবো না। ডোমেইনে না জয়েন করাই আমরা তাকে এডিশনাল ডোমেইন কন্ট্রোলার করব, তবে কনফিগারেশন আছে। তো আমরা ঢুকে যাব। দেখেন, গতবার আমরা যখন ডোমেইন কন্ট্রোলার করতে গিয়েছিলাম, কোনো ডোমেইন ছিল না, কোনো ট্রি ছিল না, কোনো ফরেস্ট ছিল না। বাট এবার কিন্তু একটা ডোমেইন আছে, একটা ট্রি আছে, একটা ফরেস্ট আছে। সো আমরা এটাকে কি করছি, একটা ডোমেইন কন্ট্রোলার করছি। সো এবার কিন্তু আমরা নিউ ফরেস্ট কথাটা চুজ করব না। সো আমরা ম্যানেজে গিয়ে আগে অ্যাড রোলস এন্ড ফিচারসে গিয়ে আমরা আগে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস রোলটাকে আগে সফটওয়্যারটাকে আগে ইনস্টল করে নিই, তারপরে আমরা এটাকে কনফিগার করব। সো ইনস্টল হোক, তারপর আমরা এটাকে কনফিগার করব। এরপর আমরা বলবো প্রমোট দি সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার। এই জায়গার কথাটা আমরা বলছিলাম। এখন আসলে আমরা কি করছি, অ্যাড এ ডোমেইন কন্ট্রোল টু এন এক্সিস্টিং ডোমেইন, তাই না? সো কিভাবে করব, আমরা ওই ডোমেইন কন্ট্রোলারটার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে, অর্থাৎ এবিসি ব্যাকস্ল্যাশ আমরা এবিসি ডট লোকাল দিয়েছিলাম। এই যে এবিসি ডট লোকাল চলে এসছে, আমরা সিলেক্ট করে দিলাম। বলছে যে এটা গ্লোবাল ক্যাটালগ হবে কিনা এবং ডিএনএস হবে কিনা, আমরা বললাম হ্যাঁ হবে, এবং হওয়া উচিত। কারণ এটা একদম সেম টু প্রাইমারি হইতে হবে, এবং এটা তো ডেলিগেশনের কথা আপনারা দেখেছেনই। ওইখানে ওইখানে আরো ডিসিটার উপরে ওইটা আগে ডিসেবল ছিল। রিড অনলিটা করব না, আমরা দেখাবো রিড অনলি। হ্যাঁ, এই দেখেন রিড অনলি অপশনস চলে আসছে, তো ওটা আমরা পরে দেখাবো রিড অনলি ডোমেইন কন্ট্রোলার কিভাবে আমরা করব।
আগে আমরা এগুলো এই দেখে রিড নিই। অনলি ডোমেইন কন্ট্রোলার যদি করতে চাই তাহলে কি আরেকটা সার্ভার পিসিতে করতে হবে? হ্যাঁ, একটা মেশিনেই আপনি তো আর এডিশনাল রিড অনলি দুইটাই করতে পারবেন না, আরেকটা সার্ভার করা লাগবে। সো আমরা, এবং আসলে ওটা একটা স্পেশাল ফাংশনালিটি আছে যার জন্য আসলে ওটা করাই লাগবে অন্য সার্ভারে, কারণ ওটা ব্রাঞ্চ অফিসে থাকবে, বুঝছেন না, মেইন অফিসের জন্য না। আমরা জানবো আসলে কেন রিড অনলি ডোমেইন কন্ট্রোল আমরা তৈরি করব, কোন সিচুয়েশনে এটা লাগবে। আমরা ডেলিগেশনটা ইগনোর করব, এবং এখানে বলছে রেপ্লিকেট ফ্রম এনি ডোমেইন কন্ট্রোলার, না ADA-service01.abc.local থেকে সবকিছুকে নিয়ে আসবে আসলে। এখন একটা টেস্ট হিসাবে আমরা এই ডোমেইন কন্ট্রোলারের অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারসে গিয়ে আমরা কিছু জিনিস তৈরি করে দেই। যেমন ধরেন যে এখানে আমরা নিউ দিয়ে আমরা বলে দিলাম ওইউ অর্গানাইজেশনাল ইউনিট এবিসি ড্যাশ কোম্পানি করে ফেললাম, এবং একটা ইউজার তৈরি করে ফেললাম টেস্ট ইউজার test01। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে এডিশনাল ডোমেইন কন্ট্রোলার ওই ইউজার এবং ওইউ চলে গেছে, তাহলে তো আমরা বুঝবো যে হ্যাঁ এটা কোত্থেকে এসছে, প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার থেকে। তার মানে প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার এডিশনাল ডোমেইন কন্ট্রোলার সেম তথ্য একে অন্যের সাথে আদান প্রদান করে। তা আমাদের টেস্ট করার বিষয় হলো এটা, এই সেই জায়গা যে জায়গাটাতে আসলে রেপ্লিকেট করবে, এবং এটা অ্যাজ ইউজুয়াল এটা অন্য ড্রাইভে হবে, এবং এই সেই একই কথা বলছে রিভিউ অপশন এবং ভিউ স্ক্রিপ্ট এখানেও আছে। আমরা নেক্সট দিয়ে জাস্ট সে ভেরিফাই করবে এবং ইনস্টল করে দেবে। এবং ইনস্টল।
অ্যাজ ইউজুয়াল এই জায়গাটাতে একটু সময় নেয়। তো আমরা চলে এসেছি। আমরা ঢুকি এই মেশিনটাতে। তো আমরা চলে যাই টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস এ দেখার জন্য, বা প্রথমে আমরা আরেকটা জিনিস দেখে নিতে পারি। সেটা হলো যে এই মেশিনটার অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস গুলাতে সব এই দেখছেন abc.local চলে আসছে। আমরা আইপি ভার্সন 4 এ চলে যাই, দেখেন আমরা যেভাবে দিয়েছিলাম সেইভাবেই আছে। হ্যাঁ, সো এটা ঠিক আছে। এরপর টুলস এ চলে যাই, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস এ চলে যাই। আমরা যদি দেখি abc-কোম্পানি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে ওকে, তাই যে, এবং তার মধ্যে সেই test01 ইউজারটাও কিন্তু আছে, তাই না? তো তাহলে এইভাবে আমরা কি করতে পারবো যে আমরা একটা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার করতে পারবো এবং একটা এডিশনাল ডোমেইন কন্ট্রোলারও করতে পারবো। ফলে সুবিধাটা হবে কি রিডান্ডেন্সি, অর্থাৎ ওই প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার যদি কখনো ডাউন থাকে তাহলে এডিশনাল ডোমেইন কন্ট্রোলার অ্যাকচুয়ালি কাজ করবে। এটা হচ্ছে এডিশনাল ডোমেইন কন্ট্রোলার একটা বড় সুবিধা। এবং আমরা অবশ্যই একটা এডি এনভায়রনমেন্ট যদি কখনো করি তাহলে আমরা অবশ্যই সেখানে প্রাইমারি এবং এডিশনাল উভয় ডোমেইন কন্ট্রোলারই রাখবো। এটা একটা বেসিক যে একটা এডি এনভায়রনমেন্টে অবশ্যই মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার থাকতে হবে, যাতে ব্যাকআপ হিসাবে একটা ডোমেইন কন্ট্রোলার অন্য ডোমেইন কন্ট্রোলার ব্যাকআপ হিসেবে কাজ করে। এখন দেখেন এখানে যদি আমি test02 তৈরি করি, ধরেন ইউজার তৈরি করছি, আমরা দেখানোর জন্য যে উভয় জায়গায় করা যায়, এটা আমরা এডিশনালে তৈরি করছি। করে ফেললাম। এবিসি এর মধ্যে দুইটা 01 এন্ড 02 হয়ে গেল। এবার আমরা প্রাইমারিতে চলে যাই এবং আমরা এখানে রিফ্রেশ দেই। একটু সময় লাগে বাট দ্রুতই চলে আসবে অ্যাকচুয়ালি। এবং এর জন্য রিস্টার্টের কোনো বিষয় না, এটা
যে আমাকে রিস্টার্ট দেওয়া লাগবে বা এরকম কোনো কিছু। এবং দেখেন দুইটা ডোমেন কন্ট্রোলারই কিন্তু চলে এসছে, একটা এডি এসআরভি আর একটা এডিসি এসআরভি 01। হ্যাঁ, সো দুইটা ডোমেন কন্ট্রোলারই চলে আসছে আমাদের এখানে। আমরা জাস্ট ফায়ারওয়াল সেটিংসটা টার্ন অফ রাখি ফর দ্য টাইম বিং। জিরো ওয়ানের মনে হয় যে একটা ফায়ারওয়াল অন আছে, ডোমেন ফায়ারওয়াল। তো তাহলে আমরা একটু রিফ্রেশ দিলাম আসলে। আমার মেম 01 আবারও যাই, গিয়ে অ্যাক্টিভিটি ইউজার্স এন্ড কম্পিউটারসে গিয়ে আমরা জাস্ট চেক করব এই যে টেস্ট 02 কিন্তু চলে আসছে। সো আমাদেরকে আসলে সেরকম কিছু করার লাগে নাই, আমরা রিফ্রেশ দিচ্ছি, এতটুকুই তো, তাই না? সো মোটামুটি এই জিনিসগুলা আমাদের এডিশনাল ডোমেন কন্ট্রোলার এবং প্রাইমারি ডোমেন কন্ট্রোলার আমরা এইভাবে কনফিগার করতে পারি। এবং আগামী দিন আমরা রিড অনলি ডোমেন কন্ট্রোলার এবং ফরেস্ট, ট্রি, তারপরে ডোমেইন, এগুলির কনসেপ্টগুলো একটু ইলাবোরেটলি জানবো, যেহেতু ওইটা একটা কমপ্লিটলি ব্র্যান্ড নিউ টপিক। সো আমরা আগামী দিন ওইটা দেখবো, ঠিক আছে?